আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সানাম। 255 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল হবে শপথ গ্রহণ। তার প্রতিদ্বন্দ্বী 11 দলের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। 349 জন ভোটারের মধ্যে ভোট পড়ে 343টি। ভোটের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটের আনুষ্ঠানিকতা শেষে এখন শুরু হবে নতুন রাষ্ট্রপতিকে ঘিরে আনুষ্ঠানিকতার পালা। সাদিয়া কানিজের রিপোর্ট, জানাচ্ছেন এয়ার বাদল। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচন। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের মাধ্যমেই নির্ধারণ করা হল রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। নির্ধারিত সময়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই শুরু হয় ভোট গ্রহণ। সংসদ সদস্যদের পাশাপাশি নির্ধারিত প্রক্রিয়ায় ভোট দেন সংশ্লিষ্ট ভোটাররা। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন 255 ভোট। আর 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। মোট ভোটার ছিলেন 349 জন। এর মধ্যে 6 জন অনুপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সিইসির রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় দীর্ঘ প্রতীক্ষার অবসান। নতুন রাষ্ট্রপতিকে ঘিরে এখনো প্রত্যাশা, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনি কতটা নিরপেক্ষতা, প্রজ্ঞা ও সাংবিধানিক ভারসাম্য বজায় রাখতে পারেন। এআর বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, 255 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল হবে শপথ গ্রহণ। তার প্রতিদ্বন্দ্বী 11 দলের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। 349 জন ভোটারের মধ্যে ভোট পড়ে 343টি। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা এই মুহূর্তে চলে যাব জাতীয় সংসদ ভবনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক। রফিক, ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আমরা ফলাফলও পেয়েছি, আমরা মহামান্য রাষ্ট্রপতিকেও পেয়েছি। তো আপনি যেহেতু ওখানে আছেন, আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। একটি উৎসবমুখর পরিবেশে আসলে আজকের এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো। বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আমরা যেটি দেখেছি, দুপুর থেকেই সংসদ সদস্যরা তারা ভোট দেওয়ার জন্য এই সংসদ ভবনে এসেছেন এবং তারা খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে যারা বের হয়েছেন সে সময়ও তাদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখেছি। এর কারণ হচ্ছে বিরোধী দল এবং সরকারি দল দুই দলেরই সংসদ সদস্যরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনের ফলাফল বা সমীকরণ যদিও আসলে আগে থেকেই আমাদের সবারই জানা ছিল, তারপরেও আসলে এই যে বিরোধী দলের অংশগ্রহণ, এই অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশ আসলে তৈরি করেছে এবং যারা ভোট দিয়ে বের হয়েছে এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যেটি বলেছেন যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে আসলে এগিয়ে নেওয়ার জন্য এই নির্বাচনটি বাংলাদেশের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আগামী দিনে গণতন্ত্রের পথ চলা আর যেন মসৃণ হয়, সেই মসৃণতার পথে আসলে বাংলাদেশ এক ধাপ নতুন একটি অধ্যায় শুরু হলো, সেটি কিন্তু তারা বলছেন। এবং নতুন যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তার কাছে সবাই প্রত্যাশা করেছেন যে তিনি যেন সাংবিধানিকভাবে যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো তিনি যেন যথাযথভাবে পালন করেন এবং তিনি এখন রাষ্ট্রের প্রধান এবং তিনি যেন কোনো দলীয়করণ বা সব এই ধরনের কোনো দলের পক্ষে তিনি কাজ না করেন, সেই প্রত্যাশা কিন্তু বিরোধী দলের যারা সংসদ সদস্যরা, ভোটাররা, তারা কিন্তু সেই প্রত্যাশা জানিয়েছেন। সকাল থেকেই আসলে নির্বাচন কাভার করেছিলেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ। আমরা একটু তার কাছে চলে যেতে চাই। আপনি তো সকাল থেকেই নির্বাচন শুরু হওয়ার আগ থেকেই এখানে অবস্থান করছেন এবং পুরো নির্বাচন কাভার করেছেন এবং আপনি ভিতরেও গিয়েছিলেন। সার্বিক পরিবেশ কেমন দেখলেন একটু আমাদেরকে জানাবেন।
জি, যেমনটি বলছিলেন যে সৌহার্দ্যপূর্ণ এবং একটি সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভোট দিয়েছে প্রার্থী সংসদ সদস্যরা। তো আমরা ভেতরের পরিবেশও আমরা তেমনই দেখেছি এবং বিরোধী দলের যে অংশগ্রহণ, 11 দলীয় জোট, তারাও কিন্তু সরকার দলের যারা প্রার্থী ছিলেন এবং যারা ভোটার ছিলেন সবার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে বলা যায় যে সুন্দর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে এবং রাষ্ট্রপতি 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসলে তিনি হয়েছেন সেটি আমরা জানতে পেরেছি, তিনি ভোট বেশি পেয়েছেন। তো সেই জায়গা থেকে যারা সরকার দলের সংসদ সদস্য এবং মন্ত্রীরা ছিলেন তারা বের হয়ে কথা বলেছে এবং বিরোধী দলের যারা ছিলেন তারাও কথা বলেছে। বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে বিরোধী দলের পক্ষ থেকে যে যিনি অংশ নিয়েছেন তার জেতার সম্ভাবনা ক্ষীণ, তারপরও কিন্তু আসলে তারা অংশ নিয়েছে গণতন্ত্রের সৌন্দর্যের জন্য। মিলিয়ে বলা যায় যে সুন্দর একটি পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। রফিক, ধন্যবাদ আপনাকে সাদিয়া। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আজ কিন্তু 6 জন সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেননি। নানা কারণে আসলে তারা অংশগ্রহণ করেনি। বিশেষ করে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস, তিনি দেশের বাইরে রয়েছেন চিকিৎসাজনিত কারণে, এ কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। আজই কিন্তু গেজেট প্রকাশ হবে, এ কথা জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার, এবং আগামীকাল নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগুলো দেশ, এই ধারা অব্যাহত থাকবে বলে জানান সরকারি দলের সংসদ সদস্যরা। 23তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে এমন প্রতিক্রিয়া জানান তারা। সংসদ সদস্যরা আরও জানান, দুঃসময়ে দলের ঐক্য যেভাবে ধরে রেখেছিল সেইভাবে দেশকে রাষ্ট্রপতি এগিয়ে নেবেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকের মধ্যে গেজেট হবে বলেও জানান সিইসি। রুদ্র রফিকের সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে দিনভর ছিল নানা উৎসাহ ও উদ্দীপনা। নির্বাচনের ফলাফল শেষে সরকারি দলের সংসদ সদস্যরা জানান, গণতন্ত্রের বিজয় হয়েছে। এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকারও আশাবাদ ব্যক্ত করেন তারা। এবং একটা যোগ্য মানুষকে প্রেসিডেন্ট হিসেবে আমরা মনে করি রাষ্ট্রপতি ভবনের আজকে যে যোগ্য ব্যক্তি সবার প্রত্যাশা ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি। উনি সারা বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সজ্জন এবং অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ। রাষ্ট্র ওনার কাছ থেকে অনেক কিছু আশা করতে পারে। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা জানান, ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা না থাকলে বিরোধী দল আরও বেশি ভোট পেত। যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট, আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন এবং উনি কোনো দলের পক্ষে কাজ করবেন না। উনি দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা করবেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। কারো কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসে নাই। এই যে একটা সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলের প্রার্থী অলি আহমদ। বৃহস্পতিবার বিকেলে মহাখালী DOHS-এর নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি শুভেচ্ছা জানান। বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দেশের মঙ্গলের জন্য কাজ করবেন এই প্রত্যাশা করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি নির্বাচনে যারা তাঁকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। ওনাকে আমি আমার পক্ষ থেকে, LDPর পক্ষ থেকে, 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। আমি আশা করব জনগণ যেটা আশা করছে তার একজন রাষ্ট্রপতির কাছ থেকে, তার কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন করবে। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের বিজয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।
কেউ তাকে অবহিত করছেন আদর্শের প্রতীক হিসেবে, আবার কেউ বা দেখছেন গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার বীর সেনানী হিসেবে। তবে সবকিছু ছাপিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সহ খাদ্য ও জ্বালানির সংকট দূর করে নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নতুন রাষ্ট্রপতি কাজ করবে, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। নানা আলোচনা সমালোচনা শেষে অবশেষে দেশের 23তম রাষ্ট্রপতি হলেন পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়ী হয়েই বুকে জড়িয়ে ধরলেন দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানকে। প্রিয় মানুষটির বিজয়ে খুশির পরশ ছিল প্রধানমন্ত্রীর মুখেও। এদিকে মির্জা ফখরুলের বিজয়ের খবরে উচ্ছ্বসিত খেটে খাওয়া সাধারণ মানুষও। তার মতো মার্জিত রাজনৈতিক ব্যক্তিত্বই রাষ্ট্রপতির জন্য উপযুক্ত বলেও মত দেন অনেকে। নিচু থেকে অনেক উপর পর্যন্ত আসছে, আরো ভালো পথ পেয়েছে এবং ভালো কিছু করে দেখাবো আমাদের, এবং আত্মবিশ্বাসী আমাদের আছে। গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট, সেই হিসাবে বর্তমান যে পরিস্থিতি, এগুলো সবগুলো যেন উনি ভালোভাবে উঠে নিয়ে আসে, ভালোভাবে দেশটা চালাইতে পারে, জনগণকে শান্তি দিতে পারে। মির্জা ফখরুল ইসলামকে যে রাষ্ট্রপতি বানাইছে, আমি ওনাকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমার মনে হয় উনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং দূরদর্শিতার সহিত এই দেশকে আরো উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে। উনি ফিকাস লোক, আর কথাবার্তা ভালো, আগাগোড়া ভালো, ইনশাল্লাহ। আমলি কিছু ভালো কথা বলেছে, এখনো ভালো কথা বলে। উনারে দরকার আমাকে এই রাষ্ট্রপতি। মির্জা ফখরুলের হাত ধরে সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণের আশা জনসাধারণের। নাগরিক অধিকার সুরক্ষায় তিনি সর্বাধিনায়ক হয়ে উঠবেন বলেও চাওয়া তাদের। দোনো দলে, বিরোধী দলে, সরকার দলে সবাই মিলিয়ে এটারে শান্তিভাবে উচ্ছৃঙ্খল না করে এটারে শান্তিভাবে চালানোর দরকার আছে। আমরা শুধু এতটুকুই চাই, যারা এই রাষ্ট্রপতি হোক না কেন, সে অবশ্যই দেশের জনগণের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। নতুন রাষ্ট্রপতি হিসেবে আমরা চাই তার কাছ থেকে তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন, এবং গণমাধ্যম কর্মী হিসেবে চাই গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা। উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, পুরান রাজনীতিবিদ, সেই হিসেবে আমরা আশা করি সে বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করবে। বঙ্গভবনে বসার পর কোনো নির্দিষ্ট দলের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে দলমতের ঊর্ধ্বে উঠে পুরো জাতির প্রকৃত অভিভাবক হয়ে উঠবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা সব মানুষের। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই উপলক্ষে শহরের মোহাম্মদ আলী সড়ক এলাকায় মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করছেন তারা। বিকেল থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকেন। নিজ জেলা থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা বিনিময় করেন তারা। তাদের প্রত্যাশা, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার সুযোগ পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মিষ্টি বিতরণ করছি, আনন্দ র্যালি করছি, আনন্দ মিছিল হচ্ছে। আমরা ঠাকুরগাঁওবাসী আজকে চরম আনন্দের একটি দিন কাটাচ্ছি। মহান সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুকরিয়া। দর্শক, এ নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, কি বলছেন নেতার কর্মীরা নতুন রাষ্ট্রপতির কাছে তাদের প্রত্যাশার ব্যাপারে? তারা কি জানালেন, বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, আপনাকে আমরা জানিয়ে রাখি, আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও জেলা বিএনপির যে পার্টি অফিস রয়েছে তার সামনে থেকে আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দীর্ঘদিনের যে তার রাজনীতির ত্যাগ, তারই কিন্তু স্বীকৃতি স্বরূপ হিসাবে বাংলাদেশে কিন্তু তিনি আজকে কিন্তু রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এমন খবর ঠাকুরগাঁয়ে ছড়িয়ে পড়ার কারণে, ঠাকুরগাঁয়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু ঠাকুরগাঁয়ে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু উৎসব এবং উৎফুল্লর মধ্য দিয়ে বিজয় মিছিল, আনন্দ মিছিল এবং সাথে সাথে কিন্তু তারা বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু তারা মিষ্টি বিতরণ করেছেন। আমরা সেটাই এখানে লক্ষ্য করেছি। আমরা এখানে জানতে চাবো যে এখানে স্থানীয় একজন বিএনপির নেতা রয়েছেন, তার সাথে আমরা কথা বলে জানতে চাই। আপনি একটু বলেন আপনার যে কি অনুভূতি। ধন্যবাদ। আমরা ঠাকুরগাঁওবাসী হিসেবে
ঠাকুরগাঁয়ে বিএনপির নেতাকর্মী হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত, আমরা গর্বিত। সেই সাথে আমরা বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি সম্পৃক্ত থেকে দীর্ঘদিনের তিনি আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন, তিনি কারা নির্যাতিত হয়েছেন, অনেক কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আপনি জানেন যে তিনি প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কাছে তিনি একটি দলের প্রতিনিধিত্ব করেন, মহাসচিব বিএনপির। তারপরেও কিন্তু প্রত্যেকটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিটি দলের নেতাকর্মীদের কাছে তার একটি বাড়তি গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সেই হিসেবে তার সজ্জন ব্যক্তি হিসেবে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। সেই দৃষ্টিকোণ থেকে তিনি আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, ঠাকুরগাঁবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে ওনাকে সাদরে গ্রহণ করেছেন। এবং ঠাকুরগাঁবাসী হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উদ্বেলিত উনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আমাদের ঠাকুরগাঁয়ে প্রত্যেকটি আনাচে কানাচে মহল্লায় পাড়ায়। ধন্যবাদ আপনাকে। আমরা জানানোর চেষ্টা করছিলাম জেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে এখানে যেখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রতিক্রিয়া। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কখনো ছিলেন ছাত্রনেতা, কখনো শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরে জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে একাধিকবার দায়িত্ব পান মন্ত্রিত্বের। আওয়ামী শাসনামলে নানান প্রতিকূলতায় হাল ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে, এরপরও হন মহাসচিব। এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি। কেমন ছিল ঠাকুরগাঁও থেকে জাতীয় রাজনীতির শীর্ষে উঠে আসা এই পথ চলা, তারই কিছুটা তুলে ধরছেন সহকর্মী রুদ্র রফিক। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁও শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার বাবার নাম মির্জা রুহুল আমিন এবং মা ফাতেমা আমিন। 4 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। ঢাকা কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অর্জন করেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। রাজনীতিতে তার হাতেখড়ি ছাত্র জীবনেই। 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। 1969 সালের গণ অভ্যুত্থানে রাখেন সক্রিয় ভূমিকা। তবে শিক্ষাজীবন শেষে সরাসরি পূর্ণকালীন রাজনীতিতে আসেননি মির্জা ফখরুল। 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। সরকারি প্রশাসনের বিভিন্ন দায়িত্বও ছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে উপপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন মির্জা ফখরুল। 80-র দশকে সরকারি চাকরি ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন তিনি। স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ততার পর 90-এর দশকে বিএনপির রাজনীতিতে তার উত্থান শুরু হয়। 1992 সালে তিনি বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দিকে সাফল্য না এলেও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান মির্জা ফখরুল। 4 দলীয় জোট সরকারের সময়ে তিনি প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক রাজনীতিতেও ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন তিনি। 2009 সালের বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এরপর 2011 সালে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। 5 বছর পর 2016 সালের 30 মার্চ হন মহাসচিব। বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সময়ে দলটির অন্যতম প্রধান মুখ হিসেবেও সামনে ছিলেন তিনি। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বর্ষিয়ান এই নেতা। রাজনৈতিক কর্মসূচি, সংবাদ সম্মেলন এবং দলীয় বক্তব্যে নিয়মিতই প্রতিনিধিত্ব করেছেন বিএনপিকে। 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব। প্রায় 6 দশকের রাজনৈতিক পথচলায় এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেলেন জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হয়ে হলেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। রুদ্র রফিক, RTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দলের সহ দপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিএনপির গণতন্ত্রের 7 খ এর 6 ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আশায় রয়েছে ভারত। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনকে জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেই সময় কলকাতার হোটেলে আগুনের 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণের প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। ভারত আনুষ্ঠানিকভাবে দিল্লি সফরের আমন্ত্রণ জানালেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরতসহ 3 শর্ত জোড়ে দেয় সরকার। এ অবস্থায় সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, তারেক রহমানের সফরের বিষয়ে আশাবাদী তার দেশ। সম্পূর্ণই কাটিছে, নাথিং এলস। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। আপনাকে ওটা জানিয়েছেন? ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, উই আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এটুকুই বলেছেন। এদিকে কলকাতার হোটেলে আগুনে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় তদন্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ভারতীয় হাইকমিশনার বলেন, যা যা করণীয় তাই করা হবে। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। বিলাল হোসেন, RTV, ঢাকা। ভারতের কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে ফেরানোর আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ মিশন। এ ঘটনায় 7 জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয় সহ মোট 9 জনের পরিচয় পাওয়া গেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজধারী আবু জাফরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও 2 হোটেল কর্মীকে। ফায়ার এক্সিট না থাকা, অনিচ্ছাকৃত খুন ও অবৈধভাবে ভবন ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে ঘটনার তদন্ত চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল SIT। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা SRB নতুন আইনে কিভাবে কাজ করবে তা নির্ধারণ করবে সরকার। র্যাবি মুখপাত্রের দাবি, কাঠামোগত পরিবর্তন হওয়া SRBর প্রতিটি সদস্য জবাবদিহিতার মধ্যে থাকবে। সকালে মিডিয়া সেন্টার রাজধানী বিমানবন্দর এলাকায় DL ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় মূল হোতা জলিল সহ 3 জনকে গ্রেফতারের পর এ তথ্য জানান মুখপাত্র। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গত 9 আগস্ট দিনে দুপুরে রাজধানীর বিমানবন্দর এলাকায় DL ফিলিং স্টেশনে 1,21,75,000 টাকা ডাকাতির ঘটনা ঘটে। আগে 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ, তবে ধরাছোঁয়ার বাইরে ছিল মূল হোতা। এবার সেই মূল হোতা জলিল সহ 3 জনকে গ্রেফতার করে র্যাব। উদ্ধার হয় 48 লাখ টাকা। র্যাব জানায়, গ্রেফতার আসামিরা 2.5 মাস আগে মতিঝিলে 17 লাখ টাকা ডলার ডাকাতির সঙ্গেও জড়িত ছিল। গ্রেফতারকৃত জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার 4 বাগ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থান হতে জলিলের কাছে থাকা 53 লক্ষ টাকার মধ্যে 48 লক্ষ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেছে। ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের মিডিয়া উইং পরিচালক জানান, SRBর কর্মপন্থা নির্ধারণ করবে সরকার। যারা হয়তো শুধু দেখছেন যে নামের পরিবর্তন, আসলে বিষয়টি শুধু নামের পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ না। বাহিনীর কোনো সদস্য যদি কোনো রকমের অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত হয়, তাহলে এই বাহিনীর প্রতিটি সদস্য, সে যেই লেভেলেই থাকুক না কেন, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রত্যেক সদস্যই কিন্তু আইনের আওতায় আসতে বাধ্য থাকবে। শুধু নাম পরিবর্তন নয়, র্যাব বিলুপ্তির পর বিশেষ পরিবর্তনও থাকবে SRBতে। এই বাহিনীটির জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পূর্বে কলেরায় গ্রাম উজাড় হলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে এসেছে। তবে সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীতে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে স্বাস্থ্য খাত নিয়ে সরকার বাজেট ঘোষণার কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার MA মুহিত। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে।
শুরু হয়েছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 2 সপ্তাহের ব্যবধানে 2টি ডোজ টিকা নিলে 3 থেকে 5 বছর পর্যন্ত কলেরা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। কলেরা মিন্স ডেথ, ইনশাল্লাহ আমরা ওই পর্যায়ে এখন আর নেই। উই হ্যাভ দ্য ট্রিটমেন্ট and our people are very much conscious about to fight against the attack of cholera. আজকে সেটার জন্য আমরা ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 2 ডোজ হবে না, 2 ডোজের ক্যাম্পেইন আজকে থেকে শুরু হবে। এদিন অন্য একটি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত বলেন, স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার এবারের বাজেট ঘোষণা করেছে। আমরা বাংলাদেশের ইতিহাসে এই বছরের বাজেটে সর্বোচ্চ পরিমাণ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এই সরকার একদিকে যেমন জনগণের স্বাস্থ্যের উন্নয়নে, স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে, আমরা চাই বাংলাদেশের সাধারণ মানুষও যেন এই সহজ জনস্বাস্থ্যের কাজগুলোর মাধ্যমে সচেতন হয়ে উঠতে পারেন এবং রোগ ব্যাধি থেকে রক্ষা পান। ভ্যাকসিনেশনের পাশাপাশি ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে নিরাপদ পানি, স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার উপর জোর দেন প্রতিমন্ত্রী। এ ব্যাপারেও আমাদের সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। সোমবার আলোচিত এই মামলার রায় দেবে হাইকোর্ট। বিকেলে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার এই দিন ঠিক করেন। এর আগে 28 জুলাই অগ্রাধিকার ভিত্তিতে গঠিত বেঞ্চে চাঞ্চল্যকর এই হত্যা মামলার শুনানি শুরু হয়। 2019 সালে ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার নামে করা শ্লীলতাহানির মামলা তুলে না নেয় নুসরাতের হাত পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এ হত্যার মামলায় সিরাজ উদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হলো 3 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। মেলার বিশেষ আকর্ষণ সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ তরুণী এবং তাদের মায়েদের হাতে তৈরি নানা পণ্য। তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি কাজ করছে। মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মারজান ইভান। আমি একজন গর্বিত মা। আমার মেয়ে যখন ওকে নিয়ে আমি কাজ করি খুবই ভালো লাগে। মনে হয় যে মনে কোনো কষ্ট এখন আর কাজ করে না। একটি ছোট্ট উদ্যোগই বদলে দিতে পারে একটি পরিবারের গল্প। জাতীয় শিল্পকলায় আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় নিজেদের তৈরি পণ্য দিয়ে হাজির হয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ তরুণী এবং তাদের মায়েরা। কারো হাতে নিখুঁতভাবে তৈরি পোশাক, কারো সৃজনশীলতায় ফুটে উঠেছে ঘর সাজানোর নানান উপকরণ। খুব ভালো লাগে। আমি প্রতিদিন কানের দুল বানাইছি, ক্লিপ বানাইছি, ব্রেসলেট বানাইছি, চুড়ি বানাইছি, মালা বানাইছি। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি ওখানে শিখে বানাই তৈরি করি। আমার সাথে আমার বাবা থাকে। বিশেষ এই স্টলটির আয়োজন করেছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনটির লক্ষ্য প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের স্বাবলম্বী করে গড়ে তোলা। এই মেলায় আমরা এসেছি, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানরা এসেছে, তারা তাদের নিজের হাতের তৈরি প্রোডাক্টস নিয়ে এসেছে, মায়েদেরকে সাথে নিয়ে এসেছে। আপনারা অবশ্যই আমাদের এই স্টলটা ভিজিট করবেন, তাদের কাজের মান দেখবেন, তারা যে পারে সেটা তুলে ধরার জন্যই তো আমাদের এই প্রচেষ্টা। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আসলে, আপনারা পাশে থাকলে আমাদের অনুপ্রেরণা হিসাবে সেটা কাজ করবে। 2015 সালে যাত্রা শুরু করা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করছে। প্রশিক্ষণের পাশাপাশি মেলায় নিজেদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন তারা। এতে যেমন বাড়ছে আত্মবিশ্বাস, তেমনি বদলাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সক্ষমতা নিয়ে সমাজের প্রচলিত ধারণাও। আগামী 22 আগস্ট পর্যন্ত চলবে এই উদ্যোক্তা মেলা। মারজান ইভান, RTV। এসএমই খাতে ব্যবসার মাধ্যমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান জসিমউদ্দিন। বলেন, যারা
ক্যাশলেস লেনদেনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন তাদের আরও উৎসাহিত ও উন্নত করার উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর মহাখালীতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩৭তম নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সকালে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান গুরুত্বপূর্ণ। এ খাতের উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করার কথাও জানান তিনি। তো আমাদের ব্যাংক একটা নতুন ব্যাংক, প্রায় ৩১% মতো বা আরো বেশি মনে হয় যে আমরা এসএমই আমাদের ব্যবসা। অনেক বড় বড় ব্যাংক কিন্তু বাংলাদেশের এই পর্যায়ে যায়নি, এবং যারাই এসএমই কে নিয়ে ব্যবসা করছে তারাই কিন্তু ভালো করছেন। ব্যাংকগুলি দেখেন, ব্র্যাক ব্যাংক প্রায় 50%-এর উপরে তাদের এসএমই বিজনেস। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।